শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে ওয়েদারটা খুব ভালো, বৃষ্টি হচ্ছে সকাল থেকেই, তোমরা সবাই দেখেছো। তা এরকম একটা বৃষ্টির দিনে আমি তোমাদের সাথে একটু আড্ডা দেবো বলে চলে এসেছি। কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব এই বৃষ্টির দিনের। আড্ডা দিতে দিতে একটা জিনিসের কথা খুব মনে পড়ে যাচ্ছে। তোমরা হয়তো অনেকেই বাড়িতে আজকে সেটা করেছো বা করবে। সেটা হলো এই সন্ধ্যাবেলা চারিদিক নিস্তব্ধ বৃষ্টির জন্য। এই সময় কোনো ভালো মজার বা যেটাকে আমরা বলি কৌতূহল মিশ্রিত কোনো গল্প যদি শোনা যায়, আর তার সাথে যদি সাথে থাকে তেলে ভাজা মুড়ি আর গরম গরম চা, তাহলে আড্ডাটা বেশ জমে যায়। কি বলো বন্ধুরা? তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে আজকে এই সন্ধ্যায় কে এইভাবে গল্পের আসর জমিয়েছো। তার সাথে আছে চা মুড়ি আর তার সাথে তেলে ভাজা। আমার কাছে কিন্তু নেই বন্ধুরা, আর থাকলেও তোমাদের সাথে শেয়ার করতেও পারতাম না। তোমাদের বাড়িতে যদি থাকে তাহলে তোমরা আমার এই ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই সেটা নিয়ে বসে পড়ো আর ভিডিওটা তারপর দেখো। আচ্ছা, আজকে বন্ধুরা আমি কোনো কচকচানিতে যাচ্ছি না, এসব WB ক্যাপ বা ওই সমস্ত বিষয় নিয়ে। আজকে আমি তোমাদের সাথে একটা গল্প শেয়ার করব, ঠিক আছে? গল্প ঠিক নয়, এটা সত্যিকারের ঘটনাও বলতে পারো। সেটা তোমাদের সাথে শেয়ার করব, কারণ এরকম দিনে এই সমস্ত গল্প শুনতে ছোট থেকে বড় সবাই খুব ভালোবাসে। তাই আজকে আমি একটা আড্ডা দেওয়ার সাথে একটা গল্প নিয়ে এলাম। এই গল্পটা শুনলে তোমাদের সবার খুব ভালো লাগবে। তো এই গল্পটা যদিও আমার নিজের জীবনের নয়, এই গল্পটা আমি আমার মার কাছ থেকে শুনেছি। মা আমাকে ঘটনাটি বলেছিলেন। তা ঘটনাটি ছিল এইরকম, মানে একটা ভূতের গল্প। তোমরা তো ভূতের গল্প শুনতে সবাই খুব ভালোবাসো। তাই আজকে আমি এরকম একটা নিঝুম ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, এরকম একটা দিনে আমি একটা ভূতের গল্প নিয়ে তোমাদের সামনে এসেছি। তা ঘটনাটা হলো এরকম যে আজ থেকে প্রায় ধরো 50-60 বছর আগে মেদিনীপুরের খুব প্রত্যন্ত একটা গ্রামের ঘটনা। সেখানে একটি পরিবারে বাবা মা, তার সাথে বাস করতেন 2 ভাই। একজনের নাম দীপেন, একজনের নাম সৌমেন। তা দীপেনবাবু উনি কর্মসূত্রে কলকাতায় থাকেন। সেখানে তার স্ত্রী মেয়ে আছে, একটা ফ্ল্যাট কিনেছেন, সে ফ্ল্যাটে তিনি থাকতেন। বা ফ্ল্যাট ঠিক বলা যায় না, কারণ তখন তত ফ্ল্যাটে চল ছিল না, বাড়ি ধরো, বাড়ি কিনেছিলেন, সেখানে থাকতেন। আর ছোট ছেলে সৌমেন উনি বাবা মায়ের সাথে বা বাবা মাকে দেখাশোনা করার জন্য তিনি দেশের বাড়িতেই থাকতেন, মানে মেদিনীপুরের দেশের বাড়িতে। কিন্তু দীপেনবাবু তার বাবা মাকে, ভাইকে ভীষণই ভালোবাসতেন। তাই তিনি প্রতি শনিবার অফিস ছুটি হয়ে গেলেই সেখান থেকে সোজা একদম তার দেশের বাড়ি চলে আসতেন। সেখানে শনিবার রাতটা কাটিয়ে, কখনো কখনো রোববারটা কাটিয়ে সোমবার সকালে ফেরত আসতেন একদম অফিস হয়ে, তারপর বাড়ি ফিরতেন। কখনো কখনো ফ্যামিলিকে টাইম দেওয়ার জন্য, তার স্ত্রী মেয়েকে টাইম দেওয়ার জন্য বা তাদের দরকারে তিনি রোববার বিকালই ফিরে পড়তেন। এরকম করে আর কি বেশ চলছিল। একদিন শ্রাবণ মাস, সেদিন সকাল থেকে ঠিক আজকের যেমন ওয়েদারটা, ঠিক সেরকম ওয়েদার।
সকালবেলা তিনি তার স্ত্রীকে বললেন যে তুমি আমার জামা কাপড়গুলো গোছগাছ করে রেখো, আমি আজকে তো শনিবার, আমি একদম অফিস থেকে দেশের বাড়ি চলে যাব। প্রতিদিনই তিনি করতেন এটাই, তো সেদিনও তাই বললেন। তার স্ত্রী তাকে বাধা দিলেন, বললেন আজকে এরকম ওয়েদার, আজকে তুমি ছেড়ে দাও, যেও না এবার এই সপ্তাহটা, নেক্সট উইকে না হলে তুমি যাবে, আজকে এরকম ওয়েদার, ট্রেন বাসের ব্যাপার, কোথায় কি হবে না হবে, আজকে ছেড়ে দাও। দীপেনবাবু বললেন না বাবা, শরীরটা একটু খারাপ খারাপ শুনেছি ভাইয়ের কাছ থেকে, তো আমার একটা দিন তাদের সাথে না কাটালে খুব খারাপ লাগে, আমাকে যেতেই হবে। তো স্ত্রী দেখলেন যে তার স্বামী কথা শুনবেন না, তো তিনি আর কি করেন, জামাকাপড় গুছিয়ে টুছিয়ে ব্যাগপত্র দিয়ে বললেন ঠিক আছে তুমি সাবধানে যেও বলে দীপেনবাবু তো অফিস বেরিয়ে পড়লেন। তারপর অফিস থেকে সেদিন অফিসে সেরকম কাজের চাপও ছিল না, আর অফিসে সেদিন হাজিরাও সেরকম ছিল না, তাই তিনি করলেন কি একটু তাড়াতাড়ি, অন্যদিন যে টাইমটাই বেরোন এইবার এই শনিবারটা তিনি একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লেন। তারপর স্টেশনে গেলেন, সেখানে ট্রেন সেদিন কোনো ট্রেন সেরকম নেই, খুব লেট আর কি, ট্রেনের খুব লেট। তা তিনি মোটামুটি ওই 2টো নাগাদ অফিস থেকে বেরিয়ে গিয়েছিলেন। তো তিনি ভেবেছিলেন যে 3:15 একটা ট্রেন আছে, ওইটাতে করে তিনি চলে যাবেন, কিন্তু সেদিন ঝাড়গ্রামে যাবেন। তারপর ঝাড়গ্রাম থেকে, ঝাড়গ্রাম ঠিক নয়, মানে ঝাড়গ্রাম থেকে একটা কি বলবো, মানে একটা অপরিচিত স্টেশন, যেখানে খুব একটা ট্রেন দাঁড়ায় না, লোকাল ট্রেনগুলো একমাত্র দাঁড়ায়, তাও সেই স্টেশনটা কোনো মানে কি বলবো, একদম নির্জন নিরিবিলি, হ্যাঁ, মাঠ ঘাট মানে মাঠ এরকম চারিদিকটা, মানে কোনো বাজার বলুন বা দোকানপাট যেরকম স্টেশনে আমরা দেখি সেসব কিছু সেরকম নেই। তো ট্রেন সেদিন স্টেশনে তিনি বসে আছেন, হাওড়া স্টেশনে, কিন্তু সেরকম ট্রেন তিনি পাচ্ছেন না। তা অনেকটা সন্ধেবেলা হয়ে গেছে, প্রায় 5টা 5:30 এরকম সময় একটা ট্রেন এলো। তো তিনি ওতেই উঠে পড়লেন, উঠে পড়ে তিনি যথারীতি ঝাড়গ্রামে পৌঁছালেন। তখন প্রায় রাত 8টা বেজে গেছে। এবার তিনি তো খুব মুশকিলে পড়েছেন যে কীভাবে তিনি যাবেন। ট্রেন থেকে নামলেন, দেখলেন যদিও ছোট গ্রামের স্টেশন, ছোট স্টেশন, মানে একদমই লোকজন একদমই নেই। অন্যদিন তাও বা কিছু লোকজন থাকে, কিন্তু আজকে একদম লোকজন কিচ্ছু নেই, একদম ফাঁকা। গ্রামের দিকে এমনি আপনারা দেখবেন যে একটু রাত্রি হলেই গ্রামের দিক একদম শুনশান হয়ে যায়, লোকজন থাকেন না, চাই দোকানপাট সব বন্ধ, যদি দোকানপাট থাকে সেগুলো বন্ধ হয়ে যায়। তো এটা তো ওয়েদারটাই ভয়ঙ্কর ছিল, তাই দোকানপাট বা লোকজনের থাকার তো কোনো প্রশ্নই নেই। তো দীপেনবাবু কী করবেন, অন্যদিন ভাই মোটর বাইক নিয়ে আসে, দাদাকে নিয়ে গল্প করতে করতে দুজনে মিলে চলে যায়। মানে স্টেশনে যেখানে দীপেনবাবুরা নামেন তার থেকে ওনাদের বাড়ি অনেকটা ভেতরে, অনেকটা। তাই দীপেনবাবু বলাই থাকে ভাই আসেন এবং তাকে বাইকে করে নিয়ে চলে যান। কিন্তু আজকে এমনই অবস্থা, তাছাড়া দীপেনবাবুর বাবার শরীরটাও খারাপ ছিল, তাই ভাই আসতে পারেনি। দীপেনবাবু স্টেশনে নেমে তো মাথায় হাত, কি করে বাড়িতে পৌঁছাবেন। কোনো একটা রিক্সা বা কোনো কিছুই তিনি মানে যানবাহনের মধ্যে আর কি কিছুই তিনি দেখতে পাচ্ছেন না। কি করবেন। অনেকক্ষণ স্টেশনে দাঁড়িয়ে চুপ করে ভাবলেন, তারপর বললেন না, যা হয় হবে, যত রাত্রি হয় হোক, আমি হেঁটেই গ্রামে পৌঁছাবো। তো এই মনে করে তিনি হাঁটতে শুরু করলেন। এবার স্টেশন থেকে একটু এগিয়ে আর কি, মানে গ্রামের দিকে যেতে গেলে একটা ওই ছোট্টখাটো একটা রিক্সা স্ট্যান্ড পড়ে। তো ওখানে ওই গুটি কয়েক রিক্সা দাঁড়িয়ে থাকে। তো আজকে তো এরকম ওয়েদার, আজকে তো রিক্সা থাকবার কোনো কথাও নয়, সেটা দীপেনবাবু ভালো করেই জানেন। তাই তিনি জানেন যে রিক্সা পাবেন না, তাই তিনি হাঁটতে শুরু করলেন।
হঠাৎ করে তিনি দেখলেন যে কালো চাদর মুড়ি দিয়ে একজন রিক্সাওয়ালা একটা রিক্সা নিয়ে বসে আছে। একটু দূর থেকে তিনি দেখলেন। তো তিনি তো অবাক হয়ে গেলেন, বললেন এই ওয়েদারে একজন রিক্সাওয়ালা বসে আছে। তো তার মনটা একটু আনন্দিতও হলো। তিনি করলেন কি, গুটি গুটি পায়ে সেই রিক্সাওয়ালার দিকে একটু এগিয়ে গেলেন। রিক্সাওয়ালাও যেন তাকে দেখা মাত্রই যেন রিক্সা থেকে নেমে পড়লেন এবং নেমে চুপ করে দাঁড়িয়ে রইলেন, কোনো কথাও বলছেন না। তখন দেখতে দীপেনবাবুদের গ্রামেই থাকতেন একজন রিক্সাওয়ালা, যার নাম ছিল রবি। সেই ঠিক রবির মতোই যেন মনে হলো, কিন্তু মুখ টুক সব কালো চাদর দিয়ে মোড়া। তো দীপেন বাবু জিজ্ঞেস করলেন, কি গো, তুমি যাবে খড়গ্রামে যাবে? তো উনি মাথাটা নাড়লেন, বললেন হ্যাঁ। বলছে আচ্ছা তুমি আমাদের রবিদা না? তো উনি মাথাটা নাড়লেন হ্যাঁ বলে, আর মুখে কোনো কথা বলছেন না, শুধু ইশারায় বলছেন, হ্যাঁ কি না যা বলছেন মুখে ইশারায় বলছেন। দীপেনবাবু কী করবেন, আর রিক্সায় উঠে পড়লেন। দেখলেন যাক বাবা, পায়ে হেঁটে যাওয়ার থেকে তো একটা রিক্সা তো পাওয়া গেছে, এটাই অনেক। তো দীপেনবাবু রিক্সায় উঠলেন, উঠে চললেন। চেনা মানুষ, ওনাদের গ্রামেরই রিক্সা, তাই নানান কথাবার্তা বলতে বলতে তিনি যাচ্ছেন। কিন্তু উল্টো দিক থেকে যে রিক্সা চালাচ্ছে তার মুখ থেকে কিন্তু কোনো আওয়াজই বেরোচ্ছে না, শুধু মাথা নাড়ছেন, ইশারা করছেন হ্যাঁ কি না এরকম করে শুধু মাথা নেড়েই বলছেন, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। তো দীপেনবাবু বলেন, হঠাৎ রবিদার হলো কি? তিনি একটা কথাও বলছেন না, শুধু রিক্সা নিয়ে চলেছেন, কি হলো? এখন ভাবলেন আসলে দেশের বাড়ির দিকে কি হয়, একটু রিক্সাওয়ালা যারা তারা একটু নেশা টেশা করে, তো ভাবলেন যে হয়তো রবিদা নেশা করে আছে, ওই জন্য হয়তো আমার সাথে খুব একটা কথা বলছেন না। তো আর কি করবেন, উনি চুপচাপ করে চলে যাচ্ছেন আর কি, রিক্সায় করে যাচ্ছেন। তারপরে এক সময় তার বাড়ি বাড়ির একদম প্রায় কাছাকাছি চলে এসছে। তো রিক্সা থামলো, দীপেনবাবু সেখান থেকে নামলেন। নেমে ভাড়ার কথা কিছু জিজ্ঞাসা করলেন না, কেননা এর আগেও বহুবার রবিদা রিক্সাতে দীপেনবাবু এসছেন। তো ভাড়া জিজ্ঞেস করতে গেলেই বলে, ও তোমার যা ইচ্ছা হয় দাও না, তুমি আমাদের গ্রামের ছেলে, তোমার কাছ থেকে আবার ভাড়া কী নেবো, ও তোমার যা ইচ্ছা হয় দাও। তা সেটা দীপেনবাবু জানতেন বলে তিনি আর কোনো কথা না জিজ্ঞাসা করেই তিনি পকেট থেকে টাকাটা বার করে টাকাটা দিলেন। হ্যাঁ, কিন্তু হাত সেরকম দীপেনবাবু কিন্তু কিছু দেখতে পেলেন না। তাছাড়া তো ঘুটঘুটি অন্ধকার, গ্রামের দিক বুঝতেই তো পারছেন। আজ থেকে প্রায় 50-60 বছর আগের ঘটনা। তখন গ্রাম ছিল একদমই, এখনকার যে গ্রাম আপনারা দেখেন তার থেকে আরও অনেক কি বলবো আনডেভেলপমেন্ট। তো সেই জন্য হাত পাতলেন কি পাতলেন না, বা নিলেন কি নিলেন না, সেটা কিছুই বুঝতে পারলেন না। টাকাটা দিয়ে দীপেনবাবু, আসছি গো রবিদা, ভালো থেকো, আবার পরে দেখা হবে, ঠিক আছে, তুমি এই বৃষ্টিতে সাবধানে বাড়ি যাও বলে দীপেনবাবু বাড়ি ঢুকে পড়লেন। দীপেনবাবুর ভাই, মা, বাবা তারা তো দীপেনবাবুকে দেখে অবাক, বলছে হ্যাঁ, তখন তো এত মোবাইল ফোনও ছিল না যে ফোন করে জানিয়ে দেবে যে হ্যাঁ আমি আসছি বা কিছু। তা ওরা ভেবেছিলেন, দীপেনবাবুর মা, বাবা, ভাই ভেবেছিলেন যে আজকে এইবার আর দীপেন আসছে না, কেননা এই বৃষ্টি, এই ওয়েদারে দীপেন কী করে আসবে। তো দীপেনকে দেখে তো ওরা সবাই অবাক। ভাই বলল, হ্যাঁ রে, তুই কী করে এলি দাদা, এই বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে এতখানি পথ তুই আসতে পারলি? তুই তো আমাকে একবার বলে দিতে পারতিস, হ্যাঁ, যে জানিয়ে দিতে পারতিস অফিসের থেকে ফোন করে যে
আমি আসছি, তাহলে আমি বাইক নিয়ে যেতাম। বলছে না না, ঠিক আছে, এই বৃষ্টিতে তুই কী করি বা যাবি? বলছে না, আমি ঠিক চলে যেতাম। এরকম বলার পর সব মা বললেন, যা যা তাড়াতাড়ি হাত পা ধো, হ্যাঁ, ও চা বসাচ্ছি, আমি চা খা, হ্যানা তেনা, এই সমস্ত কথা যেগুলো বাড়িতে সাধারণত হয় সব বলা হলো টলা হলো। তারপর বাবার শরীর টরীর কেমন, সব খোঁজ খবর নেওয়া হলো। এসব হয়ে তারপর হলোটা কি না, ওরা সবাই খেতে বসলেন। বলে চল, আর অনেকটা রাত হয়ে যায়, গ্রামের দিকে তো মানুষজন বেশিক্ষণ রাত জাগেন না, 10টা 9:30 10টার মধ্যেই তারা সব খাওয়া দাওয়ার পাট চুকিয়ে ফেলেন। তো বললো চল, তোর খিদেও পেয়েছে মনে হয়, সে কোন সকালে খেয়ে বেরিয়েছিস, তারপর তো অফিস করেছিস, তারপর এখানে এসছিস, হ্যাঁ চল, যা কিছু কথাবার্তা খেতে বসেই হবে, চল খেয়ে নিবি চল। হ্যাঁ মা, খেতে দাও, খুব খিদে পেয়েছে বলে 4 জন মিলে খাবার টেবিলে বসলেন এবং খাওয়া দাওয়া শুরু করলেন। মা খাবার বাড়ছেন আর 3 জন মিলে ওরা গল্প করছে। তারপর সৌমেন হঠাৎ করে বলল, হ্যাঁ রে দাদা, তুই এতটা পথ, হ্যাঁ, আসলি কি করে? প্রথম কথা রাত্রি হয়ে গেছে, দ্বিতীয় কথা এরকম ওয়েদারে তো কোনো তুই রিক্সাও পাবি না, তো আসলি কি করে? তখন হচ্ছে, হ্যাঁ বাবা, আমি ঠিক চলে এসেছি, ভগবান আছেন না, তিনি আমাকে ঠিক উদ্ধার করে দিয়েছেন। তো বলছে, বল না কী করে আসলি, সত্যি আমাদের খুব জানতে ইচ্ছা করছে। তারপর দীপেন বাবু পুরো ঘটনাটা সৌমেনকে, মানে তার ভাইকে বললেন। ভাই, বাবা, মা 3 জনই পুরো ঘটনাটা শুনে একদম চুপ, কারো মুখ দিয়ে একটা কথাও বেরোচ্ছে না। বলছে, কী গো, তোমাদেরকে আমি বললাম সব, আর তোমরা কিছু না বলে এরকম চুপ হয়ে গেলে কেন? আমার দিকে সবাই মিলে তাকিয়ে আছো, কী ব্যাপার? তারপর কে কি বলবে না বলবে কেউ ভেবে উঠতে পারছে না। তারপর সৌমেন বলল, দাদা, তোকে একটা কথা বলবো। বলছে, হ্যাঁ বল, কি হয়েছে? বলছে, তুই রবিদার রিক্সায় এলি? বলছে, হ্যাঁ, রবিদার রিক্সাতেই তো এলাম। বলছে, তুই সত্যি বলছিস রবিদার রিক্সায় এসছিস? বলছে, হ্যাঁ, আমি সত্যি বলছি রবিদার রিক্সায় এসেছিলাম, একটা রিক্সাও ছিল না, একমাত্র রবিদার রিক্সাটাই আমি পেলাম, তাছাড়া কোনো রিক্সাই ছিল না। বলছে, তুই জানিস দাদা, আজ 3 দিন হলো রবিদা মারা গেছে। হ্যাঁ, কি বলছিস তুই? বলছে, হ্যাঁ, আজ 3 দিন হলো রবিদা মারা গেছে। তুই জানিস না হয়তো যে রবিদা টিবিতে আক্রান্ত ছিল, মানে টিবি রোগে আর কি আক্রান্ত ছিল। তো ওরা তো গরিব মানুষ, ভালো করে চিকিৎসাপাতি করাতে পারেনি। রবিদা রিক্সা চালাতো, কোনো রকম 2 বেলা 2 মুঠো ফেনা ভাত খেয়ে তাদের জীবন কাটতো। তো শেষ পর্যন্ত আর এইবার যে শরীরটা খারাপ হলো, আর রবিদা ঠিক হলো না, তাই 3 দিন আগে রবিদা মারা গেছে। দীপেনবাবু কিছুতেই বিশ্বাস করতে চাইছেন না। বলছে, এটা হতেই পারে না, রবিদা আমাকে রিক্সায় করে নিয়ে এলো। বলছে, আচ্ছা তুই রবিদার সাথে যে আসলি, রবিদা কি তোর সাথে কোনো কথাবার্তা বলছিল? বলে, না, সেটা অবশ্য নয়, রবিদার গোটা মুখ সব চাদর দিয়ে ঢাকা। হ্যাঁ, আমি খুব গল্প করতে করতে আসছিলাম, তো উনি শুধু মানে রবিদাকে শুধু মাথাটা নাড়াতে দেখলাম, ইশারা করতে দেখলাম, কিন্তু কোনো কথা বলতে আমি দেখলাম না। তখন আমার একটু খটকা লাগছিল, কিন্তু আমি ভাবলাম হয়তো রবিদা নেশা টেশা করে আছে, তাই হয়তো আমার সাথে কথা বলতে সাহস পাচ্ছে না। বলছে, না দাদা, তুই রবিদার রিক্সায় আসিসনি। যেহেতু রবিদা আমাদেরকে খুবই ভালোবাসতো, তাই এরকম বিপদের দিনে রবিদা তোকে সাহায্য করতে এসেছে, কিন্তু এটা রবিদার আত্মা, রবিদা নন। মানে কি বলবো বন্ধুরা,
ওদের চারজনেরই গায়ে কাঁটা দিয়ে উঠল। হ্যাঁ, গায়ে যেন একটা বিদ্যুৎ খেলে গেল, শিহরণ জেগে উঠল। তারা খুব মজা করে খাবে বলে সেদিন মা যদিও জানতেন না দীপেন আসবে কি আসবে না, তাও মা সেদিন খিচুড়ি, মুগ ডাল দিয়ে খিচুড়ি, তারপর ভাজা, পাঁপড় ভাজা থেকে আরম্ভ করে বেগুন ভাজা, এরকম ভাজা যেগুলো খায় আর কি সাধারণত খিচুড়ির সাথে জমে, ডিম ভাজা সব রকম করে রেখেছিলেন। কিন্তু তাদের ওই ঘটনা শোনার পর তাদের সেই খাওয়া মাথায় উঠল। কোনো রকম একটু মুখে দিয়েই সবাই চলে গেল যে যার ঘরে শোয়ার জন্য। খুব মর্মান্তিক একটা ঘটনা, অথচ সত্য। দীপেন এটাকে কিছুতেই বিশ্বাস করতেই পারছে না যে রবিদা এই পৃথিবীতেই নেই। রবিদা জানেন যে দীপেনবাবু জানতেন যে রবিদার একটা ছোট্ট ছেলে এবং একটা ছোট্ট মেয়ে আছে। তিনি সৌমেনের সাথে রাত্রিবেলা যখন শুয়ে আছেন তখন জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে সৌমেন, সৌমেনকে সমু বলে ডাকতেন দীপেনবাবু। তো জিজ্ঞেস করলেন যে হ্যাঁ রে সমু, রবিদার ছেলে মেয়ে তার স্ত্রীর খবর কি? বলছে আছে, ওরা এই গ্রামের লোকরা সব যে যা পারছে সাহায্য করছে। বলছে ঠিক আছে, তুই কালকে সকালবেলা একবার আমাকে ওদের বাড়িতে নিয়ে যাবি তো, আমি একা যাব না, তোর সাথে যাব। বলে ঠিক আছে বলে সেদিন রাত্রিটা তারা কাটালেন। পরদিন সকালবেলায় সৌমেন আর দীপেন দুজন মিলে ওদের বাড়িতে গেলেন। তখন দেখছেন হ্যাঁ সত্যি তার বউ বিধবা, তার ছেলে কাছা, মানে যেটা আর কি হয় আমাদের বাবা মারা গেলে যেভাবে একটা ছেলে থাকে, সেই শ্বেত বস্ত্র মানে সাদা বস্ত্র পরে আছে। হ্যাঁ, উস্কো খুস্কো চুল, মেয়েরও উস্কো খুস্কো চুল। মেয়ের বয়স হবে এই 15 কি 16, আর ছেলের বয়স এই 13-14। তখন কিছু টাকা দীপেনবাবু পার করে তার রবির স্ত্রীর হাতে দিয়ে বললেন যে রবিদা যা কাজ মানে যা কিছু করার আর কি, শ্রাদ্ধ শান্তি যেগুলো মানে হয় আর কি, সেগুলো যেন ভালোভাবে করা হয় বলে উনি চলে গেলেন। তা যেহেতু ওয়েদারটা সেদিনও খুব একটা সুবিধে ছিল না, তাই মা বললেন যে বাবা এবার বৌমাকে একটু বুঝিয়ে বল যে তুই আজকে যেতে পারছিস না, কালকে সকাল সকাল রওনা হয়ে যাবি একদম, আর সোজা গিয়ে অফিস যাবি, তারপর বাড়ি চলে যাবি। বৌমাকে একটু বুঝিয়ে বল বাবা। বললো ঠিক আছে। তারপর গ্রামেরই কোনো একটা ফোনের যে মানে বাড়িতে তো তখন ফোন অতটা ছিল না, ওই কোনো একটা হয়তো পোস্ট অফিস বা কারো কোনো প্রধান ব্যক্তি যারা মোড়ল টোল হয় তাদের বাড়িতে ফোন থাকে, তো সেখান থেকে ফোন করে দিলেন এরকম ব্যাপার যে খুব ওয়েদারটা খারাপ, তাই আমি যেতে পারছি না, আমি কালকে যাব। তো স্ত্রী বললেন ঠিক আছে তুমি সাবধানে থেকো, কালকে এসো, কোনো অসুবিধা নেই বলে পরদিন সোমেন মানে তার ভাই আর কি বললেন যে দাদা আমি ভোর উঠে তোকে বাইকে করে একদম স্টেশনে ছেড়ে দিয়ে আসবো, তোর কোনো চিন্তা নেই। বলো ঠিক আছে। তো পরদিন সকালবেলায় ভোরবেলায় একদম সোমেন দীপেনবাবুকে নিয়ে স্টেশনে পৌঁছালেন এবং ট্রেনে তুলে দিয়ে তারপর বাড়ি এলেন। সেই ঘটনাটা দীপেনবাবু কোনো দিনই ভুলতে পারেননি। এমনকি তিনি অফিসে যখন এসে ঘটনাটির কথা বলেন, সবাই অবাক হয়ে যান, বলেন শুনে মনে হচ্ছে কিন্তু একটা গল্প, কিন্তু এটা গল্প নয়, গল্প হলেও সত্যি ঘটনা। তারপর স্ত্রী মেয়েকে যখন বলে তারা তো ভয়ে একদম একসা হয়ে যায়, হ্যাঁ তুমি এরকমভাবে গিয়েছিলে, খুব ভয় পায় তারা। বললো যে ভয়ে কিছু নেই,
আমি তো বাড়ি চলে এসেছি। আচ্ছা, তাহলেও তার দীপেনবাবু কিন্তু সেই ঘটনাটার কথা কোনো দিনই ভুলতে পারেননি। যতদিন তিনি দেশের বাড়ি যখনই গেছেন তখনই রবিবাবুর স্ত্রী ছেলে মেয়েদের খোঁজ খবর নিয়েছেন এবং তাদেরকে কিছু সাহায্য করে এসছেন। তা চিরকাল তিনি রবিবাবুর মানে রবি রিক্সাওয়ালার কাছে কৃতজ্ঞ যে ওইরকম একটা ভয়ঙ্কর দিনে অন্ততপক্ষে রবি ভূতি বলুন মানে আত্মাই বলুন যাই বলুন না কেন, তাকে এইভাবে যে হেল্প করেছিল বা সাহায্য করেছিল, সেদিক থেকে দীপেনবাবু চিরকাল রবি রিক্সাওয়ালার কাছে কিন্তু কৃতজ্ঞ। তো এই ছিল বন্ধুরা আজকের আমার একটা গল্প তোমাদের সাথে শেয়ার করলাম এরকম বৃষ্টির দিনের জন্য। তোমাদের কেমন লাগলো গল্পটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তোমরা কিন্তু আমার ভিডিও সম্পর্কে কেউ কোনো কমেন্ট করছো না। আমি জানি আমি অতটা ভালো বলতে পারি না বা বক্তা হিসেবে অতটা ভালো নই, কিন্তু তবুও তোমরা যদি একটু কমেন্ট করো আর এই ভিডিওটা যদি একটু লাইক করো তাহলে আমার খুব ভালো লাগবে। এই গল্পটা সত্যি ঘটনা, আমি আমার মায়ের কাছ থেকে শুনেছিলাম। মায়ের কোনো রিলেটিভ এই ঘটনাটা সাক্ষী, মানে তাদেরই গ্রামে এটা হয়েছিল, তাই সেই ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ঘটনাটা গল্প হয়তো মনে হবে তোমাদের কাছে, কিন্তু এটা গল্প হলেও কিন্তু সত্যি। তা সেজন্যই বলছি গল্পটা তোমাদের কেমন লাগলো, তোমরা এরকম ভূতের গল্প শুনতে ভালোবাসো কি না আমাকে অবশ্যই জানাবে। আর পারলে ভিডিওটা একটা লাইক করবে এবং কমেন্ট করবে। ঠিক আছে, আজকে বৃষ্টির ওয়েদার তোমরা এনজয় করো। আজকের মতো টাটা।